নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ ঘোষ। আজকে আমি আলোচনা করব অগাস্কোতের ত্রিস্তর বিধির সূত্র নিয়ে, অর্থাৎ ইংলিশে ল অফ থ্রি স্টেজেসের যে কনসেপ্ট সেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আসি, অগাস্কোতের জন্ম 1798 সালে এবং তার মৃত্যু 1857 সালে। অগাস্কোতি সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি যে প্রত্যয়টি তার জনক। তিনি সমাজতত্ত্ব বলতে কি বুঝিয়েছেন সেটা আমরা আগে আলোচনা করব। অগাস্কোত তিনি বলছেন যে সমাজতত্ত্ব হলো জ্ঞান এবং কর্মের একটা সম্মিলিত বিষয়। সমাজতত্ত্ব ইতিহাসের তাৎপর্য এবং গতি অনুধাবন করে এবং এর মাধ্যমে সমাজতত্ত্ব মানুষের লক্ষ্য পূরণের ব্যাপারে বিশেষভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্ব সবসময় কিন্তু সামাজিক নিয়মের অনুসন্ধান করে, যে নিয়মের দ্বারা কি হয়, অতীতকে ভালোভাবে বোঝা যাবে এবং ভবিষ্যতের দিক নির্দেশ করা যাবে। তিনি কোর্স ডি ফিলোসফি অফ পজিটিভ যে গ্রন্থটি, এই গ্রন্থটিতে তারই গ্রন্থ, অগাস্কোতের গ্রন্থ, তিনি এই গ্রন্থেই কিন্তু ল অফ থ্রি স্টেজেসের কনসেপ্ট বা ত্রিস্তর বিধি সূত্রের কনসেপ্টটা দিয়েছেন। এছাড়াও দ্য পজিটিভ ফিলোসফি অফ অগাস্কোত, যেটির অনুবাদ করেছেন হ্যারিয়েট মার্টিনিউ, এই বইতেও কিন্তু এই ত্রিস্তর বিধির আলোচনা আমরা পেয়ে থাকি। অর্থাৎ এই বইতেও তিনি এই ল অফ থ্রি স্টেজেস নিয়ে আলোচনা করেছেন। এবার আসি ত্রিস্তর বিধির সূত্র কি এবং এই ল অফ থ্রি স্টেজেস অর্থাৎ ল অফ থ্রি স্টেজেস কি। কোত বলছেন, তিনি মনে করছেন যে মানব জ্ঞান এবং সমাজের যে বিকাশ, সোসাইটির যে ডেভেলপমেন্ট, এটা একটা ধারাবাহিক পথে ঘটে, যার তিনটে পর্যায় এবং স্তরের মধ্যে দিয়ে অতিক্রম করে। এই যে তিনটে ধারা, এই তিনটে ধারাকেই তিনি বলছেন ল অফ থ্রি স্টেজেস। অর্থাৎ কোত মানুষের চিন্তার জগৎ এবং সমাজ ব্যবস্থার যে পর্যায়ক্রমিক অভিব্যক্তি, এই সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে তিনটে পৃথক পর্যায়ের উল্লেখ করেছেন। কি কি সেই তিনটে পর্যায়? প্রথম পর্যায় হলো থিওলজিক্যাল স্টেজ, অর্থাৎ ধর্মবিদ ভিত্তিক বা ধর্মীয় স্তর। দ্বিতীয়ত হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজ, অর্থাৎ অধিবিদ্যাগত স্তর। এবং তৃতীয়ত হচ্ছে পজিটিভ স্টেজ, অর্থাৎ প্রত্যক্ষবাদী এবং বৈজ্ঞানিক স্তর, বাংলায় আমরা বলতে পারি। এইবার এই তিনটে স্টেজ সম্পর্কে আমি আলোচনা করব এবং আমরা দেখে নেব যে তিনটে স্টেজের মাধ্যমে অগাস্কোত সমাজের যে বিবর্তন, এই বিবর্তনটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন, সমাজের বিকাশটাকে, মানব জ্ঞানটাকে কিভাবে ধারাবাহিকভাবে এই তিনটে স্টেজের মধ্যে দিয়ে আলোচনা করেছেন। প্রথম থিওলজিক্যাল স্টেজ অর্থাৎ ধর্মভিত্তিক বা ধর্মীয় স্তর, এটি কি? এই যে থিওলজিক্যাল স্টেজ, এই থিওলজিক্যাল স্টেজের এই পর্যায়ে মানুষ প্রকৃতির ঘটনাগুলোকে একদম অতিপ্রাকৃত শক্তি বা দেবদেবতার কাজ বলে বিশ্বাস করত তখনকার সময়। অর্থাৎ একটা ধর্মকল্প স্তর, এই স্তরের সম্বন্ধে এটা মানব বিবর্তনের অতি প্রাথমিক একদম স্তর। এখানে ব্যক্তির মন আচ্ছন্ন থাকে সৃষ্টির আদি রহস্য সন্ধানে। অর্থাৎ জগৎ কি ও কেন, এই প্রশ্ন তার মনে জাগে একটা দার্শনিক সূত্রে নয়, প্রকৃতির পরিবেশের নিজের যে অসহায়তা, নিজের অক্ষমতা, এর প্রেক্ষিতে। আকাশের বিদ্যুৎ, পর্বতমালা, বিশাল জলরাশি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, দাবানল, এসব তাকে বিভ্রান্ত করে। এসবের কারণ খোঁজে প্রাকৃতিক নিয়মে নয়, মানুষ কোনো অদৃশ্য অজ্ঞাত শক্তির বিধানে তারা এর উত্তর খুঁজতে চায়। প্রকৃতির ঊর্ধ্বে অতি প্রাকৃতিক শক্তির মধ্যে এসবের কার্যকারণ খোঁজে এবং নিজেকে সঁপে দেয় একদম অজ্ঞাত শক্তির কাছে। অর্থাৎ প্রত্যেকটা ঘটনা বা দুর্যোগকে তারা ঈশ্বরের ইচ্ছা বলে মনে করত, যে ঈশ্বরের জন্যই দুর্যোগ ঘটছে, বিভিন্ন ঘটনা ঘটছে সমাজে। এবং এই পর্যায়ে যুক্তির তুলনায় মানুষ বেশি কল্পনা প্রবণ হতো, কল্পনা দ্বারা বেশি মানুষ ভাবতো, এবং সমাজ এখানে গঠিতই হতো ধর্মীয় প্রতিষ্ঠান এবং পুরোহিতদের নেতৃত্বে। তারা যেমন বলতো তখনকার সমাজের মানুষও সেরকম ভাবেই তাই মনে করত। এবং এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে আমি এখানে দেখিয়েছি
যে যেমন বজ্রপাত মানে ঈশ্বরের রাগ, এই জন্য বজ্রপাত হয়, এই রকম চিন্তাধারা মানুষের মনে এই পর্যায়ে ছিল। এছাড়াও রোগ হলে মানুষ মনে করতো যে কেউ অভিশাপ দিয়েছে, তাই হয়তো রোগ হয়েছে। তো এই মেন্টালিটি, এই চিন্তা ভাবনা মানুষের মধ্যে কিন্তু এই থিওলজিক্যাল স্টেজে ছিল। তবে এই থিওলজিক্যাল স্টেজও কিন্তু থিওলজিক্যাল স্টেজেরও তিনটে কিন্তু ভাগ রয়েছে, স্তরকে তিনটে ভাগে ভাগ করা যায়। যেমন ফেটিসিজম অর্থাৎ বাংলায় পবিত্র বস্তুর আরাধনা, পলিথিজম বহু ঈশ্বরবাদ, এবং মনোথিজম একেশ্বরবাদ। এই তিনটে কি? এই যে ফেটিসিজম, পলিথিজম এবং মনোথিজম, এখানে হচ্ছে মানুষের জ্ঞান এই সময় ছিল, এই পর্যায়ে অবৈজ্ঞানিক ছিল, এবং সমাজ ছিল প্রভুত্বভিত্তিক, রাজতন্ত্রের অনুকূল। আমরা দেখতে পারি পবিত্র বস্তুর আরাধনা বলতে প্রকৃতিকে দেবতা হিসেবে পুজো করা। বিভিন্ন পবিত্র বস্তু বলতে আরও গাছের টুকরো, পালিশ করা রত্ন, এইগুলো নিয়ে মানুষ পুজো করত তাদেরকে। সেই মানে বিলিফ সিস্টেমটাই ছিল এই ধরনের পবিত্র বস্তুকে নিয়ে। এছাড়াও এই স্তরের যে সেকেন্ড যে স্টেজ থিওলজিক্যাল স্টেজের, সেটা হচ্ছে বহু ঈশ্বরবাদ, অর্থাৎ একাধিক দেবদেবতার বিশ্বাস ছিল। এবং একেশ্বরবাদ, মনোথিজম অর্থাৎ একটাই ঈশ্বরে বিশ্বাস, যেমন ইসলাম, খ্রিস্ট ধর্ম। অর্থাৎ এই থিওলজিক্যাল যে স্টেজটা, এই থিওলজিক্যাল স্টেজেরও এই তিনটে ভাগ আমরা করতে পারি, অগাস্কত করেছিলেন। এরপর আমরা চলে আসি মেটাফিজিক্যাল স্টেজে। এবং আরেকটা কথা বলে রাখি যে এই যে থিওলজিক্যাল স্টেজ, এই থিওলজিক্যাল স্টেজ এই সমাজ ব্যবস্থাকে কিন্তু মিলিটারিস্টিক আখ্যা দিয়েছিলেন, সমরভিত্তিক সমাজ বলেছিলেন। কেন সমরভিত্তিক? কারণ এই সমাজে অগ্রাসনমূলক সামরিক মনোভাবের প্রাধান্য দেখা যায়। এই পর্যায়ে পরিবার ছিল ধর্মীয় রাজনৈতিক ক্ষমতার উৎস, পরিবারই ছিল একমাত্র অর্থনৈতিক প্রতিষ্ঠান, এবং সমাজের মূল কেন্দ্রবিন্দু ফ্যামিলি, পরিবার ছিল সেই জন্য। এবং এই সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কৃষি ছিল মানুষের প্রধান উপজীবিকা। সমাজকে কেন মিলিটারিস্টিক বলা হতো, সমরভিত্তিক বলা হতো? কারণ রাজা সেই সময় একজন শক্তিশালী সমন্বয়ক ছাড়া আর কিছুই ছিল না, তারই হাতে সবটা পাওয়ার ছিল, সেই জন্য। নেক্সট স্টেজ মেটাফিজিক্যাল স্টেজ, অধিবিদ্যাগত স্তর বাংলায় আমরা করতে পারি। এখানে কি হচ্ছে? এখানে মানুষ অতিপ্রাকৃত যে ব্যাখ্যা, সেটা আস্তে আস্তে ছেড়ে দার্শনিক যুক্তি এবং বিমূর্ত ধারণার মাধ্যমে প্রকৃতিকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে। অর্থাৎ এই মেটাফিজিক্স বলতে বোঝাচ্ছে যুক্তির মাধ্যমে, অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে নয়, সৃষ্টির বিশ্লেষণ করতে মানুষ আস্তে আস্তে প্রয়াস করলো। কিন্তু এই যে যুক্তি, এই যুক্তি অজ্ঞাত শক্তির বদলে কোনো বিমূর্ত শক্তির ক্ষমতার ওপর নির্ভরশীল, অ্যাবস্ট্রাক্ট। এবং এই বিমূর্ত শক্তি প্রতিটি ব্যক্তির মধ্যেই বর্তমান। তাহলে কি দেখা যাচ্ছে? যে দ্বিতীয় স্তরে ব্যক্তির ভাবনা ভূত ভগবান কেন্দ্রিক না হয়ে ক্রমে ব্যক্তির পর্যায়ে নেমে এসেছে। দ্বিতীয় স্তরে ঈশ্বর, দৈব ক্ষমতা ক্রমে অপসৃত হচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং মধ্যযুগীয় ইতিহাস পড়বার সময় আমরা এটাও দেখেছি যে কি করে ধর্মের, ঈশ্বরের, দেব শক্তির ঘেরাটোপ থেকে মধ্যযুগের ইউরোপের সমাজ ধীরে ধীরে আস্তে আস্তে মুক্ত হচ্ছে। কি করে ঈশ্বর দৈব সমাজের সবকিছুকে, অর্থনীতি, বিজ্ঞান, সঙ্গীত, প্রত্যেকটা কিছু আস্তে আস্তে গ্রাস করছিল। তারপরে ধীরে ধীরে এইসব প্রতিষ্ঠান মুক্ত হয় ধর্মের রাহুগ্রাস থেকে। এর ফলে যে ধর্ম, দৈব, ঈশ্বর অন্তর্নিহিত হয়েছিল তা নয়, ব্যক্তি সজাগ হয়েছিল যে বিশ্ব প্রকৃতি ও সমাজ চিন্তনে ধর্ম, দৈবই একমাত্র মাপকাঠি নয়, সেটি হলো মানুষের বিচার বুদ্ধি। কিন্তু চিন্তাই একমাত্র পথ নয়, সে চিন্তাকে হতে হবে বস্তু বিষয়মুখী এবং বিজ্ঞান নির্ভর। অর্থাৎ এখানে ঈশ্বর ধারণাটির বদলে স্বভাব বা প্রকৃতির মতো বিমূর্ত ধারণা আসছে। ধর্মীয় চিন্তার পরিবর্তে যুক্তির চর্চা শুরু হয়, তবে তা এখনো বৈজ্ঞানিক হয়নি। পাশাপাশি দার্শনিক ব্যাখ্যার প্রবণতাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এক্সাম্পল হিসেবে রোগ কেন হয়? কারণ দেহের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে, এটা মানুষ বুঝতে পারে। এবং প্রকৃতি, শক্তি, নিয়তি, এই উদাহরণগুলো কিন্তু আমরা
ব্যবহার করতে পারি। এবং এই সময় কিন্তু আস্তে আস্তে আইনের দ্বারা মানব সমাজ পরিচালিত হচ্ছে। এরকম সমাজ গড়ে ওঠেই আইনসঙ্গত এবং সুসংগঠিত শাসন ব্যবস্থা। কিন্তু আইনের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করার সমাজের বাস্তবতাকে অস্বীকার করা হয় এবং সমাজ সম্পর্কে মানুষের মনে একটা আনুষ্ঠানিক ধারণা গড়ে ওঠে। এই পর্যায়ে সমাজ ব্যবস্থাকে কোত কিন্তু আইন নির্ভর অর্থাৎ লিগালিস্টিক বা ফর্মাল আখ্যা দিয়েছিলেন। থিওলজিক্যাল স্টেজকে কি বললাম, মিলিটারিস্টিক সোসাইটি, এবং মেটাফিজিক্যাল স্টেজকে তিনি লিগালিস্টিক বা ফর্মাল বলে আখ্যা দিচ্ছেন। এই সমাজে উপেক্ষিত হচ্ছে আধ্যাত্মিক কর্তৃত্বকারীদের একচেটিয়া শাসন। ক্ষমতা চলে যাচ্ছে কাদের হাতে? সমন্বয়ক অর্থাৎ রাজাদের হাত থেকে বেরিয়ে আইনজ্ঞ কূটনীতিবিদদের হাতে। এই সমাজে সামরিক মনোভাব বিরাজ করলেও অগ্রাসন অপেক্ষা প্রতিরক্ষার ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এই হলো মেটাফিজিক্যাল স্টেজ। নেক্সট স্টেজে আমরা চলে আসি পজিটিভ স্টেজ, প্রত্যক্ষবাদী বা বৈজ্ঞানিক স্তর। এটা সর্বোচ্চ স্তর, যেখানে মানুষ পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও যুক্তির মাধ্যমে বাস্তব সত্যকে খোঁজে। অর্থাৎ এই তৃতীয় স্তরটা অগস্ট কোত চিহ্নিত করেন পজিটিভ বা প্রত্যক্ষবাদী স্তর হিসেবে। এই স্তরে পৌঁছে কোতের মতে তিনি বলছেন, মানুষের সৃষ্টির তথা পৃথিবীর রহস্য খোঁজার ব্যর্থ প্রয়াসে অবসান হলো। এখন শুধু বস্তুর বিজ্ঞান ভিত্তিক অন্বেষণে সে নিবিষ্ট হলো। অগস্ট কোতের সিস্টেম অফ পজিটিভ পলিটির এটাই সারাৎসার। অর্থাৎ বিবর্তনবাদের বিশ্বাসী অগস্ট কোতের কাছে প্রতিটি পরবর্তী স্তর পূর্ব স্তরের চেয়ে উন্নত, অর্থাৎ পজিটিভ স্টেজ সব থেকে বেশি উন্নত। এর বৈশিষ্ট্য কি? এখানে মানুষ কেন নয় বরং কিভাবে প্রশ্ন করে। ধর্ম ও কল্পনার পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা যুক্তি চলে আসে এখানে। মানুষ বিজ্ঞান ভিত্তিক ভাবে ভাবতে শেখে, বিজ্ঞান ভিত্তিক ভাবে যে কোনো কিছুকে দেখতে শেখে। সমাজ এবং প্রকৃতি ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে তারা করতে চায় এবং সমাজ পরিচালনায় বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করে। এই স্টেজটা মোটামুটি ঊনবিংশ শতাব্দীতে তৃতীয় এই পর্যায়টা শুরু হয়, মনে রাখতে হবে। এবং এই সময় তার মানে এই পজিটিভিস্ট চিন্তাধারা, প্রত্যক্ষবাদী চিন্তাধারার কিন্তু বিকাশ ঘটছে। এই সময় সামাজিক যে বিষয়গুলো সেগুলোর প্রকৃতি নির্ধারণের জন্য বিজ্ঞানসম্মত পরীক্ষা নিরীক্ষা, আগেও বললাম পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, পর্যবেক্ষণ, এগুলোর ওপর বেশি জোর দেওয়া হয়। এবং কল্পনার থেকে বেরিয়ে এসে এই বিচার বিশ্লেষণ পর্যবেক্ষণের ওপর বেশি প্রাধান্য লাভ করা হয়। এই সময় মানুষ বিভিন্ন যে ঘটনাগুলো তার নির্ধারক হিসেবে বিজ্ঞানসম্মত নিয়মাবলী প্রতিষ্ঠা করে। এবং আরও একটা জিনিস, এই স্তরে কিন্তু শিল্প যুগের সূচনা হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটে। এই প্রত্যক্ষবাদী মানব সভ্যতার মূল ভিত্তি হলো এই শিল্প সভ্যতা। শিল্প নির্ভর সমাজের সঙ্গে সংযুক্ত এই দৃষ্টবাদী চিন্তাধারা, এটা মনে রাখতে হবে আমাদের। অর্থাৎ এই সময় শিল্পোৎপাদন সম্পর্কিত নীতির দ্বারা সামাজিক সম্পর্ক নিয়ন্ত্রিত হতো। বৈজ্ঞানিক মনোভাবের উন্মেষ, উৎপাদন ব্যবস্থা সুসংগঠিত হওয়ার সাথে সাথে সামরিক মনোভাবও আস্তে আস্তে কমতে থাকে। এই স্তরে সমাজ নিয়ন্ত্রিত হয় কাদের হাতে? শিল্পপতি এবং বৈজ্ঞানিকদের দ্বারা। এই পর্যায়ে দৃষ্টবাদমূলক নীতির প্রয়োগের ফলেই সমাজে শৃঙ্খলা প্রগতির মধ্যে সমন্বয় সাধিত হয়। কোত যে আধুনিক শিল্প নির্ভর সমাজের কথা বলেছেন সেটাই প্রকৃতপক্ষে ধনতান্ত্রিক সমাজ। অর্থাৎ কোতের সময় এই সমাজ মোটামুটি গড়ে ওঠে। কোত বিশ্বাস করতেন এটাও যে বৈজ্ঞানিক চিন্তাধারা মণ্ডিত এই শিল্প নির্ভর সমাজ কালে কালে সমস্ত মানুষের সমাজে পরিণত হবে। অর্থাৎ পৃথিবীর সর্বত্র কিন্তু এই পজিটিভ স্টেজ শিল্প নির্ভর সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে রোগ হলে চিকিৎসক পরীক্ষা করেন, কারণ খুঁজে বের করেন এবং ওষুধ দেন। অতিপ্রাকৃত কিছু ভাবা এখানে কিন্তু হয় না। বজ্রপাত বিদ্যুতের নির্গমনের ফলেই কিন্তু হয়। এটাই প্রত্যক্ষবাদী স্তরের মানুষ বুঝতে পারে সবকিছু বৈজ্ঞানিকভাবে। সুতরাং আমরা সারসংক্ষেপে দেখতে পারি সারণীতে যে থিওলজিক্যাল বা ধর্মভিত্তিক স্টেজ ধর্মীয় এবং কল্পনাপ্রবণ, যেখানে ঈশ্বর, আত্মা, অলৌকিক জিনিস এই জায়গাগুলো লক্ষ্য করা যায়।
মেটাফিজিক্যাল স্টেজ দার্শনিক এবং বিমূর্ত, যেখানে প্রকৃতি নৈতিকতার আধার নিয়ে সবটাই তৈরি, এবং পজিটিভ স্টেজ বৈজ্ঞানিক বাস্তব, যেখানে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কিন্তু সব কিছুকে জাজ করা হয়, দেখা হয়। তাহলে উপসংহারে আমরা কি দেখতে পারি, যে কোতের মতে কোতের যে তিস্তর বিধি, যেটা কিনা প্রকৃতপক্ষে একটা প্রগতির তত্ত্ব। কেন প্রগতির তত্ত্ব? কারণ থিওলজিক্যাল স্টেজ দেখো, তার থেকে বেশি উন্নত হচ্ছে মেটাফিজিক্যাল, মেটাফিজিক্যালের থেকেও বেশি উন্নত স্তর হচ্ছে কিন্তু পজিটিভ। তাই একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যে যাচ্ছে, একটা প্রগতি সেখানে ঘটছে, প্রোগ্রেস ঘটছে একটা স্টেজের থেকে আরেকটা স্টেজ। তাই এটা প্রগতির তত্ত্ব হিসেবে আমরা কনসিডার করতে পারি, এবং একটা বিবর্তনেরও তত্ত্ব, বিবর্তনের একমুখী তত্ত্ব, এভলিউশন ঘটছে, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছে, এই বিবর্তনের একমুখী তত্ত্ব হিসেবেও কিন্তু আখ্যাত হয়েছে। কোতের মতে সকল সমাজ এবং মানুষ এই তিনটে স্তর অতিক্রম করবে। আমি আগেও বললাম, ঠিক যেমন শিশু কল্পনাপ্রবণ হয় একটা শিশু, তারপর কিশোর বয়সে দার্শনিক, আর প্রাপ্তবয়স্কে বাস্তববাদী হয়, এইভাবে মানব সভ্যতাটাও আধুনিক বিজ্ঞান ভিত্তিক সমাজে উন্নীত হয়েছে। কোতের তাহলে এই যে তিস্তর বিধি সূত্র, যা কিনা প্রকৃতপক্ষে তাহলে প্রগতির তত্ত্ব, বিবর্তনের একমুখী তত্ত্ব, এবং এর ফলে কি দেখা যাচ্ছে, যে তিনি একটা মানব প্রজাতির উন্নতির একটা নির্দিষ্ট ছক কষে দিয়ে গিয়েছিলেন, যে ছক অনুসারে ব্যক্তি মানুষ বা মানব মন, মানব সমাজ অগ্রসর হয়ে অবশেষে পজিটিভ বা দৃষ্টবাদী স্তরে উপনীত হয়। কোত বিশ্বাস করতেন যে মানুষের এই যে প্রগতির এই অবশ্যম্ভাবী ধারা গোটা মানব সমাজের ইতিহাসের একটা একতা সাধন করছে, একটা ঐক্য সাধন করছে। অর্থাৎ অগাস্ট কোত সবশেষে আমরা বলতে পারি, সমাজতত্ত্বকে শুধু প্রতিষ্ঠাই করলেন না, সমাজতাত্ত্বিকদের সম্পর্কেও একটা গঠনশীল কনস্ট্রাকটিভ মনোভাব ইঙ্গিত দিয়ে গেলেন। এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই হলো আজকে আমাদের ল অফ থ্রি স্টেজেস বা ত্রিস্তর বিধির সূত্র নিয়ে আলোচনা। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। আমি আরও বেশি তাহলে ভিডিও করার জন্য আগ্রহী হব, ইন্সপায়ার হব। তোমরা যদি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যার জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, এবং ইমেল আইডিও দেওয়া আছে, তোমরা আমাকে ইমেলও করতে পারো। আজকের জন্য এতটুকুই।